বসে মজার মজার গল্প করি একটা মানুষকে নিয়ে, আমরা কিন্তু একবারও ভাবি না যে মানুষটারও কিন্তু একটা লাইফ আছে। কেমন লাগে যখন তার বাচ্চাকে নিয়ে কেউ এই ধরনের কথা বলে। আমরা এত খারাপ, আমাদেরকে এত খারাপ বলে সবাই। এই মিডিয়ার মানুষগুলো যদি আজকে না থাকতো, আজকে আমি আর আমার মেয়ে থাকতাম না। কারণ এই মিডিয়ার মানুষগুলো আমাকে, আমার বাচ্চাকে যেইভাবে সাপোর্ট করেছেন, এটা এটা বলে বোঝানো যাবে না। কারণ আমি আমাকে ওরা কি দিবে? আমি যেটা বলছি তাতে ওরা আমাকে কি দিবে? আমার কিন্তু আমার কিছু নাই, কিন্তু প্রতিটা মানুষ প্রতিটা সময় আমাকে এত সাপোর্ট করেছেন। ওর স্কুলের টিচার যারা আছেন ওনারা, মানে আমি চিন্তাও করি নাই যে ওনারা আমাকে এইভাবে সাপোর্ট করতে পারবেন কোনোভাবে। আমার বাচ্চা আমি যখন প্রথম স্কুলে দিয়েছি তখন সবার মা যে বসে থাকে, বাচ্চা কান্না করছে, সে করছে। তো আমার বাচ্চা প্রথমে কান্না করতো না, পরে হঠাৎ করে কান্না শুরু করছে। তাই যে আমাকে বলে কি, পাথর সানগ্লাসে যদি বাচ্চা কান্না করে দেখো, আমার বাচ্চাকে কিন্তু বাসায় দিয়ে দিতে পারে, যে বাচ্চাকে আপনি ঠিক করেন তারপর আনেন, প্রতিদিন কান্না করে। আমার তো খুব ভয় লেগে গেল যে আমি কি করবো। আমার এখন সত্যি সত্যি কান্না করছে। আমি কাজ বাদ দিয়ে আমি শুটিং বন্ধ করে দিলাম, দিয়ে আমি প্রতিদিন বসে থাকি। ক্লাস টিচার প্লে গ্রুপের রিফাত আপা, উনি আমাকে বলছেন যে আপনি কি প্রতিদিন বসে থাকেন নাকি? বলছে হ্যাঁ, আমার বাচ্চা কান্না করে আপা, আমার ভালো লাগে না। বলছে আপনার কাজ? আমি বলছি আপা আমি কদিন অফ করেছি। তো বলছে যে দেখেন, আপনি একজন বাবা এবং মা দুজনের ভূমিকা পালন করছেন। আপনার বাচ্চা এটা বুঝেই বড় হবে, আপনার বাচ্চা বুঝবে। আপনি ওকে বোঝান ঠিক মতো, ও বুঝবে। আপনি কাজ করেন, এটাই ওর জন্য সত্যি, ওর বাস্তবতা ওর জীবনের। আপনি ওকে বোঝানো, বুঝবে। আপনি যদি ওর জন্য কাজটা বন্ধ করে বাসায় বসে থাকেন, ও তো বুঝবে না। ও ভাববে মা এটা করতে পারে, কিন্তু আপনি এটা করলে যে আপনি সার্ভাইভ করতে পারবেন না, এটা কিন্তু ওর বুঝতে হবে। তো এই কথাটা হয়তো অনেকের কাছে অনেক সাধারণ মনে হচ্ছে, কিন্তু ওই কথাটা ওই সময় আমাকে কত সাহস দিয়েছে, আমাকে আমাকে আমার চলার পথটাকে কত মসৃণ করেছে, সেটা শুধু আমি জানি। হয়তো ওই আপার কাছেও এই কথাগুলো অন্য মানুষকেও হয়তো উনি বলেন, আমি জানি না। উনি মানে অন্যদের সাথে খুবই নাইস উনি, তো কিন্তু আমার জন্য ওই কথা কিন্তু আমাকে যে আমার চলার পথটাকে আরো মসৃণ করেছে। বরং উল্টা হতে পারতো, উনি বলতে পারতো যে দেখেন আপনি সারাক্ষণ শুটিং করেন, এই জন্য মনে হয় আপনার বাচ্চা এরকম করে। উনি কিন্তু বলেননি, উনি বলেছেন যে আপনি আপনার বাচ্চাকে এত সুন্দর করে মানুষ করেছেন। আমি খুব মানে অবাক হয়েছি যে আপনি ওয়ার্কিং মাদার, আপনি আপনার বাচ্চাকে এত সুন্দর করে মানুষ করেছেন, এত ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড একটা বাচ্চা। আমার সেই বাচ্চা যখন ওই বাসা থেকে আসলো, আমার বাচ্চা 2.5 বছর হয়েছে স্কুলে পড়ে, কোনোদিন কোনো কমপ্লেইন আসে নাই ওর নামে। সেই বাচ্চা এসে আমি ওর ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ও ওর ফ্রেন্ডদেরকে মারছে, চিৎকার করছে, আমাকে বলছে তুমি আমার ফিউচার নষ্ট করে দিচ্ছ, তুমি অ্যাক্টিং করেছো আমার সাথে। কত বছর বয়স এসব কথা বলছে? ওর 6 বছরও হয়নি। আমার বাচ্চা আমাকে কথা বলেছে, এটার জন্য আমার কোনো কষ্ট নাই, কারণ আমি জানি এগুলো না বুঝে বলেছে। কিন্তু আমার বাচ্চাকে দিয়ে যারা এই কথাগুলো বলিয়েছে, আমার এটা অনেক কষ্ট। কারণ আমার বাচ্চা ওই সময় কতটা ট্রমার মধ্যে দিয়ে গেছে আপনি একবার চিন্তা করেন। ওর মনস্তাত্ত্বিক অবস্থাটা একবার চিন্তা করেন, যে একটা বাচ্চাকে কত কনফিউজ করে দেওয়া হয়েছে যে তোমার মা এইটা করে, এইভাবে করে তুমি। এবং সে বলেছে আমাকে, আমার বাচ্চা বলে গাড়ি দিয়ে যাচ্ছে, বলছে মা দেখো বাংলাদেশে কত নোংরা। আমি বললাম মা এই যে তুমি এখন শিখছো, এখন বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে, তুমি ময়লা ফেলবে না, বাংলাদেশকে পরিষ্কার করে ফেলবে। বলে না মা, আমি নোংরা দেশে থাকবো না, আমি কানাডা চলে যাবো। একটা বাচ্চা মামলাতে উইন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটা বাচ্চা ছোটবেলা থেকে কি শিক্ষা নিয়ে বড় হচ্ছে, এটা তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার বাবা খুব স্কলার একজন মানুষ, খুব স্কলার। উনি খুব ভালো
রেজাল্ট করেছেন বুয়েট থেকে, ওনাদের সরাসরি পানি উন্নয়ন বোর্ডে চাকরি হয়েছে রেজাল্টের আগে। আমার বাবা স্কলারশিপ নিয়ে নেদারল্যান্ডে গিয়েছিলেন পড়তে কিছুদিনের জন্য, ওখান থেকে ওনার অস্ট্রেলিয়াতে একটা চাকরি হয়, অনেক স্যালারি, অনেক কিছু। তখন আমার বয়স 4.5। আমার মা খুব, আমার বাবার ওই কথাটা আমার এখনো কানে বাজে। আমার বাবা বলছিল যে আমার দেশে যদি আমি ডাল ভাতও খাই, আমি আমার দেশেই থাকবো, আমার দেশে আমি রাজা, আমি অন্য কোথাও যেয়ে থাকবো না, সেটা যত টাকা আমাকে দেবে। আমি এই দেশে জন্মাইছি, এই দেশের জন্য আমি কাজ করব। আমার কানে কিন্তু কথাটা বাজে। আমি আমি আমার আমার হয় না যে মানুষের ভিতরে কিন্তু ভালোবাসা, ভালো লাগা, দেশপ্রেম, আপনারা যখন শুরু করছিলেন না, আপনি তখন দেশপ্রেমের কথা বলছিলেন, আমার খুব কান্না পাচ্ছিল। যে আসলে নিজের মাকে, নিজের দেশকেই ভালোবাসতে শিখবে না ছোটবেলা থেকে, সেই মানুষটা কিভাবে তার মানসিক বিকাশ হবে আমি জানি না। তারপরও যা হওয়ার হয়েছে, যা বলার তারা বলেছে। আমি আমি আমার বাচ্চার মা, আমার মা হিসেবে আমার যতটুকু দায়িত্ব, যতদিন পর্যন্ত সেই দায়িত্ব পালন করার অধিকার আমার আছে। কোয়েশ্চেন আমি আপনার কাছে করতে চাই, কিছু কোয়েশ্চেন আমি আমার লিসেনারদের কাছে রাখতে চাই। আমরা জানি যে এখানে বহু এক্সাম্পল কিন্তু প্রেমন ভালোবাসার বাংলাদেশের এই প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা বহু এক্সাম্পল সেট করতে দেখেছি। আমার কিছু কোয়েশ্চেন করবার আছে, স্পেশালি আমার যারা এই অনুষ্ঠানটি শোনে সেই লিসেনার্স কমিউনিটির কাছে। কোয়েশ্চেনটা হচ্ছে, যে দেশের কথা বলা হচ্ছিল এবং যে বাংলাদেশের কথা বলছিলেন বাঁধন, যে বাংলাদেশের প্রসঙ্গ আসলেই, বাংলাদেশের কথা বললেই ওনার চোখ দিয়ে পানি চলে আসে, এবং সেই কথার প্রেক্ষিতেই বলছি, এবং কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমার লিসনার যারা, তাদেরকে উদ্দেশ্য করে, যে তথ্যটা দিই তোমাদেরকে, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি। এই দেশের আজ পর্যন্ত যে ইকোনমিক স্টেবিলিটি, আজকেও দেখলাম যে বেশ কয়েক ধাপ উন্নতি করেছে আমাদের এই দেশ ইকোনমিতে, সবকিছুর পেছনে কিন্তু সেই 1 কোটি মানুষ যারা দেশের বাইরে থেকে আমাদের জন্য রেমিটেন্সের মাধ্যমে, অক্সিজেন প্রদানের মাধ্যমে আমাদের ইকোনমিকে জিইয়ে রেখেছে, এবং যারা প্রফেশনাল হিসেবে দেশের বাইরে গেছে, শ্রমিক হিসাবে না, প্রফেশনাল হিসেবে, তারা কিন্তু দেশে আর ফেরত আসেন। শুধু তাই না, দেশ থেকে তারা বাবা মার মৃত্যুর জন্য ওয়েট করেছেন, মৃত্যুর পরে তাদের বাড়িঘর বিক্রি করে সেই টাকাটা নিয়ে গেছেন তাদের বিদেশে। এই কিন্তু অ্যাকচুয়ালি পিকচার, যারা প্রফেশনাল হিসেবে বেশিরভাগ দেশের বাইরে আছেন, আর যারা শ্রমিক হিসেবে দেশের বাইরে আছেন, তার মধ্যে স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো কিছু মানুষ আছেন যাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল জেনেও প্রফেশনাল হিসেবে দারুণ ক্যারিয়ার শুরু করতে পারতেন দেশের বাইরে, কিন্তু দেশে এসে দেশের প্রয়োজনে, দেশের জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন। এদের ভালো থাকার কথা না, এরা ভালো নাই, এরা ভালো কিন্তু থাকছে না। মিডিয়া সার্কিটের অবস্থা ডিজাস্টার। এদের সমস্ত অভিনয়, এদের গানে, এদের নাচে, এদের ভালো লাগা মন্দ লাগায়, এদের এন্টারটেনমেন্টে প্রতি মুহূর্তে আমরা এন্টারটেইন হই, কিন্তু দিন শেষে এদেরকে আমরা আসলেই কিন্তু একেবারে ঘৃণা ভরে আস্থা করে ছড়ে দিই। এদের ইমোশনের, এদের ভালো লাগা মন্দ লাগা কোনোভাবেই কোনো কিছু আমাদের কাছে ম্যাটার করে না। এটা কিন্তু একদম ধ্রুবলোকের মতোই সত্য। অসম্ভব আক্ষেপ থেকে, দারুণ কষ্ট থেকে বারংবার এই প্রসঙ্গটা তুলছিল বাঁধন, এবং বারংবার বলছিল যে আমাদের কি ভালোবাসতে নেই, আমাদের কি সন্তান থাকতে নেই, আমাদের কি তাদের প্রতি ভালোবাসা থাকতে নেই, আমাদের কি মহব্বত থাকতে নেই, আমাদের কি দারুণ একটা সংসার হতে নেই। তো এটা কেমন ভালোবাসা, যেখানে আমি আমার যার ফ্যান ফলোয়িং, তাকে আমরা পছন্দ করছি তার কাজের জন্য, তার জীবনটাকে আমরা ওন করতে পারছি না। একটা মানুষ আর কত বড় হলে যোগ্যতা লাভ করতে পারে, ডক্টর হিসেবে, প্রফেশনাল হিসেবে নিজেকে এস্টাবলিশড করা, একজন ওয়েল বিহেভ, কিভাবে একটা সংসারী মানুষ হিসেবে
সমস্ত কিছুর উপর মানিয়ে নিতে পারে সেভাবে প্রচেষ্টা করা, তারপরেও কিন্তু তাকে নিদারুণ এক কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে। এগুলো মেনে নেওয়া যায়, কিন্তু যখন সে মানুষটির একমাত্র উপলক্ষ তার ডেস্টিনি, যাকে পুঁজি করে সে জীবনটা পার করার চেষ্টা করছিল, তাকেও যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, এই কষ্টের মাত্রাটা কতখানি সুতীব্র হতে পারে। এই বিষয়গুলোও কি একটা সাধারণ মানুষকে নাড়া দিতে পারে না? বাঁধন যে অবস্থা থেকে তার সমস্ত রকমের কাজ, সমস্ত কিছুকে কুইট করেছিলেন, তখন কিন্তু তার ক্যারিয়ার একদম পিকে, কিন্তু সেই অবস্থা থেকেও সবকিছুকে পেছনে ফেলে দিয়ে তিনি শুধুমাত্র সংসারের জন্য, তার ভালো লাগা ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে আত্মনিয়োগ করেছিলেন। কিন্তু তিনি সার্ভাইভ করতে পারেন। সংসারটা ফাইনালি ওয়ার্কআউট করেনি, কিন্তু সবকিছুর বিনিময়ে চেয়েছিলেন তার সন্তানটাকে নিয়ে ভালো থাকতে, ভালোভাবে বাঁচতে, সেটিও কিন্তু তিনি কোনোভাবেই পেরে উঠছেন না। এই কষ্টের প্রেক্ষিতে, অন্য কথাগুলো নাই বা শুনলাম, এই কষ্টের প্রেক্ষিতে তাকে কোনো রকমের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বা কোনো যোগ্যতা আমার জানা নাই। যখন কোনো মায়ের বিরুদ্ধে তার সন্তানকে এভাবে শেখানো হয়, তোমার মতো অ্যাক্টিং করে, ভালোবাসার লেশ মাত্র তোমার প্রশ্নে নাই, তাহলে স্রষ্টা যে শিখিয়ে দেন, যে শিশুটি জন্ম নিবে তাকে কানে কানে বলে দেন যে পৃথিবীতে যাবা, এত কষ্টের মধ্যে একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবে। শিশুটা বারবার জানতে চায় স্রষ্টা কে সে অ্যাঞ্জেল, কি নামে ডাকবো তাকে। স্রষ্টা কানে কানে যে বলে দেন তাকে তুমি মা বলে ডাকবে, মা বলে চিনবে, এই পৃথিবীতে যত কষ্টই হোক হাত ধরে সেই মা তোমাকে পরিত্রাণ দিবে। বাঁধন, এই কোয়েশ্চেনগুলো অন ইউর বিহাফ, নট অনলি অন ইউর বিহাফ, সবার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে। বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার এখতিয়ার আমাদের নাই। অলরেডি এটা নিয়ে আমি যতদূর শুনলাম যে মামলা হয়েছে, কেস চলছে, সেগুলো নিয়ে বিজ্ঞ আদালত বুঝবেন যে কোনটার পক্ষে বা বিপক্ষে যাওয়া উচিত। বাট একটা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে যে বলছিলাম যে যেখানে কারেন্টের আলো পর্যন্ত পৌঁছায়নি, সেখানে একটা মানুষ যেভাবে ডিপ্রাইভ হয়, যেভাবে একদম কোণঠাসা হয়ে পড়ে থাকে, এত শিক্ষা দীক্ষা, এরকম ফ্যামিলি বিলঙ্গিং, সে নিজে অনেক বেশি স্মার্ট, তারপরেও যখন এ ধরনের সিচুয়েশন আসে, তখন সেই মেয়ের সাথে আমাদের বাঁধনের কিন্তু কোনো পার্থক্য আর থাকে না। অসহায় মতো নিজেকে আত্মসমর্পণ করে, আর তার মধ্যে যদি তার অক্সিজেনটা তাকে কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তো জীবন মৃতের মতো, এ তো লাশের মতো, মেয়েটিকে আদৌ তখন সার্ভাইভ করতে পারবে? ইন শর্ট, বাঁচতে কি পারবে যদি মিশেলকে কেড়ে নেওয়া হয় তার ভিতরে থেকে? আদালত ভালো বুঝবেন যে কি করা উচিত আর কি করা উচিত না। বাট শুধু আমরা এতটুকুই বুঝি, যদি সত্যি এমন কিছু তাকে শিখিয়ে দেওয়া হয়, সত্যি যদি মিশেলকে এমন কিছু শিখিয়ে পড়িয়ে তৈরি করা হয় যে তোমার মা শুধুই অভিনয় করে সবার সাথে, আমাদের সাথে অভিনয় করে, তুমি তোমার মায়ের কথা শোনো না, তোমার মায়ের ভালোবাসা বুঝো না, তাহলে গত 6 বছর নিজের রক্তকে পানি করে দিয়ে, গত 6 বছর নিজের কলিজার টুকরাকে যেভাবে নিজের শরীরের সাথে আগলে রেখেছিলেন, সবগুলোই কি অভিনয় ছিল? অবশ্যই স্রষ্টা বিরাজমান, সমস্ত শক্তির আধার তিনি। পৃথিবীর কোনো কর্নারে কোনো কিছু থাকুক আর না থাকুক, জাস্টিফিকেশন, অবশ্যই সবকিছু ঠিক হতে বাধ্য। আমরা কোনো কিছু নিয়েই কোনো কিছুর উপরে কমেন্টস করতে পারি না, কোনো কাউন্টার কমেন্ট করার এখতিয়ার আমাদের নাই। বাট এই কথা অবলীলায় বলতে পারি যে মানুষটি তার জীবনের সবকিছু দিয়ে মিশেলকে মানুষ করবার জন্য চেষ্টা করেছে। আমি বাঁধনের এবং স্পেশালি এই 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 বিষয়টা অন্তত এক্সপেক্ট করতে পারি সেই মিশেল ভালো থাকুক এবং তার মায়ের তাকে ভালোবাসার অধিকার বলবৎ থাকুক। বিজ্ঞ আদালত তার মতো করে পুরো ব্যাপারটাকে অবশ্যই দেখবে, কিন্তু কোনো বাবার কাছ থেকে তো না, যেমন বাঁধন বলছে, কোনো মায়ের কাছ থেকেও তার নিঃশ্বাস দূরে থাক এবং সে মা তখন জীবন মৃতের মতো বেঁচে থাক, সেটিও কারো কাছে কাম্য না। এবং তারপরেও একদম শেষ মুহূর্তে বাঁধন বারবার আপনি বলছিলেন, আমিও বারবার চিন্তায় করছিলাম, আমার আজকে না আপনার ইন্টারভিউ নেওয়ার পর একটা আমার লাভ হয়েছে। আমিও এরকম ভাবি টুকটাক, জানেন আমি তো মিডিয়ার কিছুই না, একেবারেই মিডিয়ার অপরিচিত অখ্যাত একজন ক্যারেক্টার। তারপরেও আমি আজকের পর থেকে আমার কোনো রিগ্রেট হবে না বাঁধন। আমি এইভাবে আমার কাছে কেউ ডেমনস্ট্রেশন কোনোদিন দেয়নি, জানেন, কোনোদিন আমি ভাবিনি। আমিও প্রোগ্রামের মধ্যে টুকটাক প্রোগ্রাম করি, আমিও টুকটাক মানুষকে প্রোগ্রাম করতে দেখি, দিন শেষে আমিও অন করি না, জানেন,
আমিও ভাবি যে মিডিয়া মানেই তো এরকম। আই জাস্ট মিন ইট না, মিডিয়া মানে এরকম। কাউকে এভাবে বলতে শুনিনি, কাউকে এইভাবে কাঁদতে কাঁদতে বলতে শুনিনি যে কেউ আমাকে যখন জীবনটা আমার ধ্বংস করে দিয়েছিল, আমার পুনর্জন্ম হয়েছে মিডিয়ার মাধ্যমে। আমি যখন একদম ধ্বংসের আবার দ্বিতীয় দফায় ধ্বংসের দ্বার প্রান্তে এসেছি, আমাকে যদি কেউ ভালোবেসে থাকে এই মিডিয়া সামান্য 2 টাকার ইনফরমেশন নিয়ে, 3 টাকার তথ্য নিয়ে আমাকে নিয়ে কেউ ব্যবসা করেনি। এই বিনোদনের পরিচালকদেরকে যখন বলেছি যে তোমরা আমার এই জিনিস নিয়ে ব্যবসা করো না, আমার মেয়ে বাঁচবে না, আমি বাঁচবো না, ওরা তখন সেটা নিয়ে ব্যবসা করেনি। আমি যখন ইউনিটের সাথে থেকেছি, আমার ডিরেক্টরের সাথে, আমার কো আর্টিস্টের সাথে, তারাই তখন আমার বাচ্চার দেখভাল করেছে। এটা একটা পরিবারের মতো, এটা দারুণ একটা সম্পর্কের জায়গা। এখানেও মানুষ মানুষকে শ্রদ্ধা করে, এখানেও সংসার বাঁচাতে এরাও ভূমিকা রাখে, এরাও পরস্পরকে ভালোবাসতে জানে। এরকম ফিল, এরকমের কলিজার মধ্যে ধারণ করা ভালো লাগা, ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ কখনো কাউকে দেখিনি। এখানে কাক কাকের মাংস খায় না, বাট মিডিয়া মানুষের মাংস খাইতে আমি দেখেছি। বিধায় এই শ্রদ্ধাবোধটা কখনো আসে। আজ খুব দারুণ ভাবে এসেছে, খুব দারুণ ভাবে এসেছে। মিডিয়ার লোকজন অনেক শ্রদ্ধার সাথে আপনাকে স্মরণ করবে আজকের এই এপিসোডের জন্য। আমি জানি না যে আর বাকিগুলো সমাধান হবে কি হবে না, বাট মিডিয়ার লোকজন যদি এই অনুষ্ঠানটি শোনে, যারা যতটুকু শুনতেছে ওরা অন্তত অন করবে যে এক্স্যাক্টলি এই এমনটাই হওয়া উচিত, এটাই আমাদের আইডেন্টিটি হওয়া উচিত, এইভাবে আমাদের থাকা উচিত। আমরা যদি সত্যি আমাদের ভালো লাগা, ভালোবাসার এই আবহ চারিদিকে ছড়িয়ে ফেলতে পারি, তাহলে সো কল্ড সেলিব্রিটি বলতে যারা দেখাচ্ছে এখন মার্কেটে, যারা রোজ নিত্য নতুন ঘটনা পয়দা করতেছে, এদের কারণে আমাদের এই ইমেজটা, আমাদের এই পরিবারটা, আমাদের মিশেলরা কখনোই বিতর্কিত হবে না। আমাদের মিশেলদেরকে নিয়ে মানুষ গর্বের সামনে, যেমন পাশের দেশ ইন্ডিয়াতে হচ্ছে। অভিষেক বচ্চন কোনোভাবে নিজেকে দাঁড় করাতে পারছে না, অমিতাভ বচ্চনের ছেলে, সেই কারণে অভিষেক বচ্চনের কয়েক পিঁড়ি পার হয়ে যাবে। স্টার কিডসরা কি পরিমাণ শ্রদ্ধার সাথে, কি পরিমাণ ভালোবাসার সাথে সবার নয়নের মনি হয়ে থাকে। আর পাশের দেশ, আমাদের দেশে কোন জায়গায় আছি আমরা? ইন্ডিয়াতে স্টার কিড গুলোকে মাথায় তুলে রাখে মানুষ, আর আমরা কোথায় আছি? শুধু আমাদেরই দোষ। ওই যে বললাম যে যেভাবে আমরা একজন আরেকজনের পেছনে লেগে থাকি, সো কল্ড সেলিব্রিটির নাম ভাঙিয়ে নিয়ে প্রতিদিন যেভাবে নিউজ তৈরি করতেছে, যে নিউজের কারণে মানুষের মুখে মুখে সব গল্পগুলো ফেলে, তখন আপনাদের মধ্যে এই ধরনের কলিজা ঠান্ডা করা গল্পগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে যায়, মানুষের মন অবধি এই জিনিসগুলো পৌঁছায়। শেষ মুহূর্তে, শেষের দিকে চলে এসেছি, সব ঠিক আছে। ভালো স্রষ্টা তো তাই বলেছেন, ভালোবেসে একসাথে থাকবো, যদি ওয়ার্কআউট না করে একদম ভালোবেসে পরস্পরের কাছ থেকে ভালোভাবে আলাদা হয়ে যায়। এটাই কথা। এই আলাদা হওয়াতে কোনো রকমের দোষের কিছু নাই, বাট আপনার নিঃশ্বাস যদি কেড়ে না হয়, ফাইনালি কি করবেন, কিভাবে বাঁচবেন? এটা তো আমি ভাবতে চাই না, এটা আমি ভেবে আমি অনেক আপনার ভালোবাসার প্রচুর মানুষ আছে কিন্তু সমগ্র বাংলাদেশে, দেশের বাইরে। সবাইকে উদ্দেশ্য করে একটু বলেন আপনার। আমি জানি, আমি এটা বলছিলাম যে আমি শুধু বারবার আমার কলিগ, আমার সহকর্মী যারা আছেন, আমি তাদের কথা বলছি, সাংবাদিক যারা ভাইরা আছেন তাদের কথা বলছি, স্কুলের টিচার, স্কুলের ফ্রেন্ডদের কথা বলছি, আমার বাচ্চার ফ্রেন্ডদের মাদের কথা বলছি। আমার যারা ভক্ত আছেন, যারা আমার দর্শক, আজকে তো আমি তাদের জন্য এখানে এসেছি। আপনি জানেন, আমার সাথে যখন কারো দেখা হয়, কারণ আমার একটা ভক্ত, সে আমার সাথে ছবি তুলবে, সে আমাকে প্রথমে বলে, আপু আপনার মেয়েটা কেমন আছে? মানে আমার যারা দর্শক আছেন তারাও কিন্তু সব সময় আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি যখন কামব্যাক করেছি, তারা যদি আমাকে সাদরে গ্রহণ না করতেন, আমার মিডিয়ার সহকর্মীরা যতই আমাকে সাপোর্ট দিত, আমি কিন্তু আর আমার জায়গাটা তৈরি করতে পারতাম না। কারণ জায়গাটা এত সহজও না। যে কোনো কিছুই আপনি যেখানে কাজ করছেন, আপনার জায়গাও ক্রিয়েট করা এত সহজ না, মানে কোনো কাজই সহজ না। দর্শক তো আমাকে সাদরে গ্রহণ করেছে, সেই সাপোর্টটা করেছে বলেই কিন্তু আজকে আমি আবার আমার জায়গাটা তৈরি করতে পেরেছি এবং আমি কাজ করতে পারছি। আমি দর্শককে বলবো যে আপনারা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন, যে শ্রদ্ধাটা দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন। আমি কারোর প্রতি কোনো অশ্রদ্ধা, কোনো রাগ, কোনো অভিমান, কোনো কিছু নিয়ে কিছু বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি একটা সন্তানের মা, যাকে আমি জন্ম দিয়েছি। মা হিসেবে আমার সন্তানের প্রতি আমার যে দায়িত্ব, আমাকে
আদালত যতদিন নির্ধারণ করে দিবে আমি সেই দায়িত্ব ততদিন পালন করব। গত 6 বছর আমি করেছি, আগামী যতদিন নির্ধারণ করা হবে আমি ততদিন করব। আমি আমার বাচ্চাকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করব, তাকে চেষ্টা করব সে যাতে দেশকে ভালোবাসে, সে যেন মানুষকে ভালোবাসে, তার মধ্যে যাতে হিংস্রতা, বিদ্বেষ এগুলো তৈরি না হয়। আমি চেষ্টা করব, আমি জানি না কতটুকু পারবো। আর তারপর যখন তার সিদ্ধান্ত নেওয়ার বয়স হবে, যখন সে সিদ্ধান্ত নিতে পারবে, সে যেখানে চায় সে থাকতে পারবে, আমি তখন তার সিদ্ধান্তকে মানে আমি মেনে নিব না বা আমি তাকে তখন কোনোভাবে প্রভাবিত করব এরকম না। কিন্তু আমি চাই আমার মা হিসেবে যে দায়িত্বটা আমি পালন করেছি আমি সেটা আমার বাচ্চার জন্য সে দায়িত্বটা পালন করব। এবং তারপরে আমার সন্তান যেখানে থাকার ডিসিশন নেবে সেটা তার ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। এবং আমি একজন মা হিসেবে আমি এটা ভাবি না যে আমি যে ভদ্রলোককে যদি কখনো আবার বিয়ে করি সে আমার বাচ্চার বাবা হয়ে যাবে এবং ওর যে বায়োলজিক্যাল ফাদার সে আসলে এক্সিস্ট করবে না পৃথিবীতে। এই ধরনের চিন্তা করার মতো মন মানসিকতা আমার নাই। আমার মেয়ের যে বাবা, আমার মেয়ের বাবা সেই থাকবেন। এবং আমি আমার নিজের ইচ্ছায় কারো কোনো রকমের জোর, কোনো রকমের প্রভাব, কোনো কিছু ছাড়া আমি নিজের ইচ্ছা আমার সন্তানকে তার বাবার সাথে দেখা করতে দিয়েছি, কথা বলতে দিয়েছি, তাকে আমার সন্তানের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছি। এটা আমার দায়িত্ব ছিল, এটাও আমি কারোর জন্য করিনি। আমার যতটুকু দায়িত্ব আমি সেটা পালন করার চেষ্টা করেছি। আর সে এখন কানাডা চলে যাক, না হয় যেখানে ইচ্ছা চলে যাক, সে তার লাইফে হ্যাপি থাকবে, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। সে বিয়ে করেছে আমাকে প্রতারণা করে, প্রতিটা পদক্ষেপে প্রতারণা করেছে, মিথ্যে বলেছে, সেটা নিয়েও আমার আর কোনো আক্ষেপ নেই। কারণ আক্ষেপ করে আসলে সময় নষ্ট করার সময়টাও আমার এখন আর নেই। কারণ আমাকে এত কাজ করতে হয়, এত কিছু মেনটেন করতে হয়, আমি পারি না এত কিছু সময় দিতে। আমার মেয়ে তার বাবার সাথে যাবে, দেখা করবে, কথা বলবে, যেভাবে বিজ্ঞ আদালত ঠিক করে নেবে, নির্ধারণ করে দিবে, সেভাবে হবে। আপনারা যারা আমাকে অনেক ভালোবেসেছেন, অনেক দোয়া দিয়েছেন, প্লিজ এই ভালোবাসাটা সবসময় রাখবেন আর অনেক দোয়া করবেন যাতে আমি আমার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারি, আমি যাতে আমার দেশের জন্য কিছু করতে পারি, আমি যাতে আপনাদের জন্য কিছু করতে পারি এবং আমার সন্তানকে আমি সুশিক্ষা দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি। আসলে যত দিন যাচ্ছে, যত কেমন ভালোবাসার বাংলাদেশের সাথে গ্রো করছি, বড় হচ্ছে, জীবনটাকে আরো আসলে কাছ থেকে দেখতে এবং বুঝতে পারছি। স্পেশালি বাঁধন এবং বাঁধনের যার সাথে সম্পর্ক ছিল সেই তাদের সম্বন্ধে আমার ওপিনিয়ন দেবার কিছু নাই। শুধু আমি এই জায়গা থেকে একটি বিষয় খুব পরিষ্কারভাবে আমার কাছে উপস্থাপিত হয়েছে, সেটাই হচ্ছে যে মা তার সমস্ত কিছুর বিনিময়ে চেষ্টা করেছিলেন যে সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়, শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে, তার প্রাণাধিক প্রিয় মিশেলের কথা চিন্তা করে, কিন্তু কোনোভাবেই সম্পর্কটাকে দাঁড় করিয়ে রাখা, সম্পর্কটাকে আবার নতুন করে সুরে বাঁশি বাজে সেই ব্যবস্থা তিনি কোনোভাবেই করতে পারেননি। এবং আমি অভিনেত্রী হিসেবে কোনো কমপ্লেন আছে কি নাই বা বিশ্বাসের জায়গাতে কোনো প্রবলেম ছিল কিনা সেসব কোয়েশ্চেন আমি করিনি বাঁধনকে, এই কারণে যে আমি যতদূর শুনেছি সেই সব জেনে শুনে মেনে নিয়েই কিন্তু তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল। এবং তাই যদি হয়ে থাকে তাহলে এগুলো তো অবশ্যই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবার কথা না। সো এইসব কোয়েশ্চেন বা এইসব প্রসঙ্গগুলো এখন অবান্তর যদি এসব প্রসঙ্গ তুলে এই বৈবাহিক সম্পর্কটাকে বিতর্কিত করা হয় এবং সেই সাথে মেয়ের সাথে সম্পর্কটাও বিতর্কিত করার চেষ্টা করা হয়। আমরা অবশ্যই বিজ্ঞ আদালতের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত আসবে সে প্রতীক্ষায় তো অবশ্যই থাকলাম। শুধু আজকের ফাইন্ডিংস কিছু নিয়ে গেলাম যে গড়পড়তায় যে মানুষগুলো আমাদের ভালো লাগা মন্দ লাগার কারণ হয় সে মানুষগুলোকে যেন আমরা কোনোভাবেই গড়পড়তায় আমাদের ইমোশনের বাইরে ঠেলে না দিই,
সে মানুষগুলোর মধ্যে দারুণ এক ভালোবাসা প্রবণ মা বাস করে, সে মানুষগুলোর মধ্যে চমৎকার এক মানুষের বসবাস থাকে, সেটাও যেন আমরা মন থেকে বুঝবার চেষ্টা করি। তাদেরও একজন সন্তান আছে যার নাম মিশেল, তাকে সবকিছুর বিনিময়ে সে ভালো থাকতে চায়, ভালো রাখতে চায়, সেটাও যেন আমরা অনুভব করার ফিল করার চেষ্টা করি। মিশেলের জন্য অনেক অনেক দোয়া। মিশেল ভালো থাকুক, যে কোনো ফরম্যাটে ভালো থাকুক, মিশেলরা যেন সবসময় ভালো থাকে। কারণ সে কোনোভাবেই এই পরিস্থিতির জন্য তো রেসপন্সিবল হতে পারে না, তাহলে কেন এই ধরনের সিচুয়েশন তাকে ফেস করতে হবে? তার স্বপ্নের যে পরিবারের কথা সে বলে, পারিবারিক ফ্যামিলি ট্রিপের কথা বলে, সেই জিনিসটা তার কপালে জুটলো না, যেটার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল বাঁধন। অ্যাটলিস্ট সে তার মতো করে ভালো থাকে। আমার অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে সবার জন্য অনেক অনেক দোয়া করি, অনেক অনেক প্রার্থনা। প্রত্যেকটি প্রাণ ভরে